আজ 25শে জানুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। বঙ্গর রাজনীতিতে কি এবার নীতিশ মডেল? বিহারের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির। তৃণমূল 75টি আসন টপকাতে পারবে না, মমতা অভিষেককে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। গিয়েছিলেন উন্নয়নের পাঁচালি শোনাতে, চোর চোর স্লোগান শুনে ফিরলেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে সাংসদরা নিজেদের পকেটের টাকা খরচ করে সাংসদ বিধায়কদের করা বার্তা অভিষেকের। সতীদাহের জনক অভিষেক, সতীদাহর জনক রাজা রামমোহন, বেলাগাম মন্তব্য বিজেপি সাংসদের। প্রধানমন্ত্রীর হাত ধরে ভাগ্য খুলল 61,000 বেকারের। কলকাতার বইমেলায় প্রকাশিত হলো মমতার বই। পাঞ্জাবের রেললাইনে RDX বিস্ফোরণ, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। এফআইআর শুনানিকে ঘিরে বর্ধমানে ট্রেন অবরোধ, ব্যাহত হয়ে পড়ছে ট্রেন চলাচল। এফআইআর শুনানিতে ডাক পড়ল মিমি চক্রবর্তী। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা ভোট দোরগোড়ায়, তার আগেই রাজনৈতিক মহলে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু নতুন দল গড়ে লড়াই করাই নয়, এবার সরাসরি নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তীর মুখ হিসেবে ঘোষণা করলেন তিনি। তাঁর সাফ কথা, মানুষ ভরসা করে 100টি আসন দিলে তিনি কেন অন্য কাউকে করতে ছাড়বেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বিহারের রাজনীতির উদাহরণ টেনে আনলেন। তিনি বলেন, বিহারে নীতিশ কুমার কম আসন পেলেও বিজেপি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আমি যখন 101টি আসন পাবো আর অন্য কেউ 99 পাবে, তখন তারা আমাকেই মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হবে। তিনি আরও জানান, 148 জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন তিনি। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির। তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীরজাদা খোয়াব আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক। মমতা অভিষেককে তার বিরুদ্ধে সরাসরি ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন হুমায়ুন কবির। পাশাপাশি বললেন, তৃণমূল 75টি আসন টপকাতে পারবেন না। নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযোগ উঠছে, তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে দেখে চোর চোর স্লোগান তুলেছিলেন। এই ফলে সেখান থেকে তিনি সরে যান। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বলেন, বিধানসভা ভোটের আগে শাসক দলের ভিত নড়বড়ে হয়ে পড়ছে। পাশাপাশি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে সাধারণ কর্মীরা প্রতিবাদে নেমেছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, 3 মাস শেষ, তার মধ্যে আমাদের হাতে আর 100 দিন আছে। এফআইআর কাজ বড়জোর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। 16 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে ধরে নিলে আমাদের লড়াই করতে হবে জোরদার এই 22 দিন। এদিন এফআইআর প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি নির্দেশ দেন অভিষেক। বলেন, সংগঠনের একজন করে থাকুন, যাদের নাম বেরোবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় তাদের কাছে যান। একটা কেস যেন মিস না যায়। এই 1,36,00,000 লোকের কাছে ও আনম্যাপ 32 লক্ষ লোকের কাছে সবাইকে পৌঁছতে হবে। তাদের বাড়ি বাড়ি যান। অভিষেক বলেন, এই সব তথ্য দিদির দূত অ্যাপে তুলতে হবে। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। এরপরে দলের বিধায়ক সাংসদদের কড়া নির্দেশ দেন অভিষেক। বলেন, দল চেয়েছে তাই MP MLA হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা দেই না। 1,68,00,000 লোকের কাছে আমাদের পৌঁছতে হবেই। হিয়ারিং করিয়ে তাদের নাম যেন ফাইনাল ভোটার লিস্টে বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নিজেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদাহ প্রথার জনক। তিনি পুরুলিয়ায় এসে মেগা শো করে গিয়েছেন জনগণের ট্যাক্সের টাকায়। এর সঙ্গে তিনি বলে বসেন, আমরা জানি সতীদাহর জনক রাজা রামমোহন রায়। বিজেপি সাংসদের এহেন বেফাঁস মন্তব্য সামনে আসার পরেই বিতর্ক ছড়িয়েছে। দেশজুড়ে কর্মসংস্থানের লক্ষ্যে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। শনিবার অনুষ্ঠিত 18তম রোজগার মেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থায় নিযুক্ত হওয়া মোট 61,000 যুবকের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, আজকের দিনটি শুধুমাত্র চাকরি পাওয়ার দিন নয়, বরং জাতি সংগঠনের যাত্রায় নতুন অধ্যায় সূচনা। এমনকি তার কথায়
এই নিয়োগপত্র বিকশিত ভারত করার সংকল্প নবনিযুক্ত তরুণদের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ 61,000-এর বেশি যুবক যুবতী জীবনের নতুন অধ্যায় শুরু করছে। এই নিয়োগপত্র শুধুমাত্র সরকারি চাকরির কাগজ নয়, বরং দেশ গঠনের আমন্ত্রণ আর বিকশিত ভারত করার অঙ্গীকার। তিনি আরও জানিয়েছেন, দেশের যুব সমাজকে সামনে রেখে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সংস্কার এবং সুযোগ তৈরি করে চলছে। কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই এসআইআর 26-26। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বইটিতে তিনি মোটামুটি 26টি কবিতা লিখেছেন। বইটিতে এসআইআর ইস্যুতে ক্ষতিগ্রস্ত এবং প্রাণ হারানোর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা অভিযোগ করেছেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং হয়রানি করা হচ্ছে, আর কেন্দ্র এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তিনি সমালোচনা করেছেন। 26শে জানুয়ারির আগে পাঞ্জাবে বড়সড় নাশকতার চেষ্টার সামনে আসলো। ফরিদগড় সাহেব জেলার সিরহিন্দে গভীর রাতে ARDX বিস্ফোরণের একটি রেল লাইন উড়ে গিয়েছে। লক্ষ্য ছিল একটি মালবাহী ট্রেন। ওই বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক গুরুতর আহত। যদিও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে ট্র্যাকের 3 থেকে 4 ফুট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং একটি কামরা লাইনচ্যুত হয়। পাঞ্জাব পুলিশ ঘটনাটিকে সুপরিকল্পিত জঙ্গি ষড়যন্ত্র বলে সন্দেহ করছে। এসআইআর শুনানিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে ব্যাপক বিক্ষোভ এবং রেল অবরোধ রয়েছে। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। দীর্ঘদিন ভোট দেওয়া নাগরিকদের নতুন করে শুনানিতে ডাকা হচ্ছে, যা অপমানজনক বলেই দাবি। এমনকি একই সাথে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে উত্তেজনা ছড়িয়েছে এবং বিডিও অফিসে ভাঙচুর করা হয়। রাজ্যে এসআইআর শুনানি নিয়ে বিতর্কের মাঝে এবার দেবের পর প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর ডাক পড়ল। নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী তাকে 31শে জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে। মিমি জানিয়েছেন, প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি একই কেন্দ্রে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে অভিনেত্রী মানালি ডেকে, যিনি 27শে জানুয়ারি সেখানে উপস্থিত থাকবেন। নামের বানান সংক্রান্ত সমস্যার কারণেই মূলত তাকে তলব করা হয়েছে। খবর এই পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।